হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো বিজ্ঞান বইয়ের 30টি শুধু শর্ট প্রশ্ন। ঠিক আছে, আশা করি 30টি শর্ট প্রশ্ন পড়লে তোমরা প্রত্যেকটা শর্ট প্রশ্ন বৃত্তি পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। তো চলো শুরু করি। তো দেখো, প্রথমে দেওয়া আছে একটি জীবজগতের সব শক্তির উৎস কী। ঠিক আছে, জীবজগতে আমাদের যে পৃথিবী আছে, পৃথিবীতে যত জীব আছে তাদের শক্তির প্রধান উৎস কী। ঠিক আছে, তাহলে প্রথমে ক নম্বরে অপশন দেখে নিই। দেওয়া আছে বায়ু, খাদ্য, সবুজ উদ্ভিদ নাকি সূর্য। তাহলে এই সকল শক্তির মেইন উৎস হচ্ছে সূর্য, এটা হবে ঠিক উত্তর। ঠিক আছে, তাহলে কয়ের হচ্ছে সকল শক্তির মূল উৎসকে বলো তো সূর্য। ঠিক আছে, এবার চলো 2 নম্বরে দেখি। 2 নম্বরে দেখো, বলছে নিচের কোনটি শর্করা জাতীয় খাদ্য। শর্করা জাতীয় খাদ্য কোনটি? 1 নম্বরে আছে ডিম, ডিম, আলু, মাখন, মৌসুম্বি ফল। ঠিক আছে, শর্করা মানে কি বলো তো? শর্করা হচ্ছে যেই খাবারটা আমরা বেশি পরিমাণে খাই সেটাকেই শর্করা। তোমরা শর্টকাটে যদি মনে রাখতে চাও এভাবে তোমরা মনে রাখতে পারো। মানে সাধারণত আমরা যে খাবারটা বেশি পরিমাণে খাই, তাহলে কোনটা বেশি খাই বলো তো? এখানকার মধ্যে আলু, এটা হচ্ছে ঠিক উত্তর। ঠিক আছে, শর্করা জাতীয় খাবার এর মধ্যে হচ্ছে আলু। তার মধ্যে যদি ভাত অপশন থাকে, ভাত হতে পারে, তারপর রুটি, এগুলো হচ্ছে শর্করা, মানে এগুলো আমরা বেশি পরিমাণে খাই, এই জন্য এগুলো হচ্ছে শর্করা। ঠিক আছে, দেখি 3 নম্বর। এবারে দেখো 3 নম্বর বলছে প্রাণীর খাদ্যের জন্য কার উপর নির্ভরশীল। প্রাণী আমরা খাবার জন্য কার উপর নির্ভরশীল হয়ে থাকি? সূর্য না মাটি নাকি জল নাকি উদ্ভিদ? তো আমরা সকল খাবার কার জন্য পাই বলো তো? উদ্ভিদের জন্য। তাহলে হচ্ছে সকল খাবারের জন্য আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল। আমরা যত ধরনের খাবার খাই বেশিরভাগই আসে উদ্ভিদ থেকে। ঠিক আছে, ধরো আমরা কোনো প্রাণী খাই বা কোনো প্রাণীর ডিম খাচ্ছি, সেগুলোও কোনো না কোনোভাবে উদ্ভিদের থেকেই আসে। ঠিক আছে, যেমন ধরো মাছ কী খায়? শ্যাওলা। তারপরে ধরো কেউ ছাগলের মাংস খাবে, ছাগল কী খায়? ঘাস। ঠিক আছে, তো এভাবে হচ্ছে সকল খাবারদের জন্য আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল। ঠিক আছে, এবারে দেখো 4 নম্বর বলছে কোন প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে। উদ্ভিদ যে খাবার তৈরি করে, আমরা যেমন রান্নাঘরে খাবার তৈরি করি, গাছ কোথায় খাবার তৈরি করে বলো তো? গাছ তৈরি করে পাতায়। ঠিক আছে, তো সেই প্রক্রিয়াটার নাম কি? প্রথমে আছে শ্বাসক্রিয়া। শ্বাসক্রিয়া মানে কি বলো তো? শ্বাসক্রিয়া মানে হচ্ছে তোমার নিঃশ্বাস নেওয়া ছাড়া, এটাকে বলে শ্বাসক্রিয়া। তারপরে আছে অঙ্কুরোদ্গম। অঙ্কুরোদ্গম হচ্ছে বীজ ফুটে যে বাচ্চা গাছ বেরোয়, সেটা হচ্ছে অঙ্কুরোদ্গম, মানে অঙ্কুর হয় যেটা। ঠিক আছে, বীজ থেকে যে গাছ হয় সেটাকে বলে অঙ্কুরোদ্গম। তারপর আসে সালোক সংশ্লেষ, এটা হচ্ছে রাইট উত্তর। উদ্ভিদ হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে। ঠিক আছে, আর অঙ্কুরোদ্গম 2বার দেওয়া আছে। ঠিক আছে, তাহলে সালোক সংশ্লেষ এটা হচ্ছে রাইট উত্তর। ঠিক আছে, চলো দেখি এবার 5 নম্বর। দেখো 5 নম্বর বলছে শব্দ দূষণ বেশি হলে সরাসরি কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। মানে শব্দ যদি বেশি হয় তাহলে আমাদের শরীরের যে অঙ্গগুলো আছে সেই অঙ্গের মধ্যে কোনটার বেশি ক্ষতি হয়। ঠিক আছে, তাহলে অপশনগুলো দেখে নিই। প্রথমে আছে চোখ, ঠিক আছে, তারপরে আছে চোখ, কান, ত্বক, নাক। ঠিক আছে, তো শব্দ কোথায় লাগে বলো তো? কানে। তাহলে হচ্ছে কান আমাদের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে খ নম্বর উত্তরটা ঠিক। ঠিক আছে, এবার পরের প্রশ্ন দেখি। এবার 7 নম্বরে দেখো মানুষের দেহের অধিকাংশ অংশ নিচের কোনটি দিয়ে গঠিত। আমার যেহেতু শরীর আছে, আমাদের সেই শরীরের বেশিরভাগ অংশ কী দিয়ে তৈরি? ক নম্বরে আছে প্রোটিন, জল, ভিটামিন নাকি চর্বি। প্রোটিন হচ্ছে কম থাকে, জল হচ্ছে 75% থাকে ঠিকই, কিন্তু শুধু জল না। ঠিক আছে, তাহলে এখানে উত্তর হচ্ছে ঘ নম্বরটা ঠিক। তাহলে মানবদেহের অধিকাংশ অংশ নিচের কোনটি দিয়ে গঠিত? চর্বি দিয়ে। ঠিক আছে, এবার দেখি 8 নম্বর। ঠিক আছে, বলছে পানিকে তাপ দিলে বাষ্পে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়ার নাম কি? মানে পানিকে যে আমরা তাপ দিই, তাপ দিলে ওটা বাষ্প হয়ে যায়, তাই না? সে বাষ্প প্রক্রিয়াটার নাম কি? ক নম্বর আছে গলন। গলন মানে হচ্ছে বরফ থেকে গলে যে জল হয় সেই প্রক্রিয়াটাকে বলে গলন, গলে যাওয়াটাকে গলন। ঠিক আছে, কঠিনীভবন। কঠিনীভবন হচ্ছে জল থেকে যে বরফ হয়, আমরা ফ্রিজের মধ্যে যদি জল রাখি সেটা বরফ যে হয়ে যায়, কঠিন হয়ে যায় না, সেটাকে বলে কঠিনীভবন। ঘনীভবন, এটা হচ্ছে তোমার আকাশে উড়ে যায় যে
ঘনীভূত হয় মেঘের আকারে, ওটা হচ্ছে ঘনীভবন। আর বাষ্পীভবন, এটা হচ্ছে বাষ্প হয়ে যায় যে, এটাকে বলে বাষ্পীভবন। তাহলে এখানকার উত্তর হচ্ছে ঘ নম্বর। ঠিক আছে, এবার চলো দেখি 9 নম্বর। বলছে 9 নম্বরে, বাতাসে অক্সিজেনের প্রধান কাজ কি? বাতাসে যে আমাদের অক্সিজেন আছে, সেই অক্সিজেনের মেন কাজ কি? ক নম্বর আছে রং দেওয়া, এটা তো হবে না, তাই না? গন্ধ দেওয়া, বাতাসে কী হয়, গন্ধ ভেসে আসে না, তাহলে কি অক্সিজেনের কাজ গন্ধ দেওয়া? না, এটাও ঠিক না। শব্দ সৃষ্টি করা, বাতাসের মাধ্যমেই শব্দ আমাদের কানে আসে, তাই না? তো শব্দ সৃষ্টি করা কি অক্সিজেনের কাজ? না, তাহলে মেন কাজ হচ্ছে ঘ নম্বর, দহন আর শ্বাসে সাহায্য করা। যে কোনো কিছু জ্বালায়, ধরো আগুন লাগিয়ে দিলে সেটা জ্বলবে কি দিয়ে? অক্সিজেন ছাড়া জ্বলবে না, ঠিক আছে? যেমন তোমরা ধরো মোমবাতিকে যদি তোমরা অক্সিজেন না দাও, ধরো কোনো গ্লাস দিয়ে বা কোনো কিছু দিয়ে ঢাকা দেবা যেখানে অক্সিজেন যাবে না, তাহলে সেটা জ্বলবে না, ঠিক আছে? তাহলে মেন অক্সিজেনের কাজ হচ্ছে দহন করা আর শ্বাস। আমরা যে শ্বাস নিই সেটা অক্সিজেনের হচ্ছে মেন কাজ, তাই না? অক্সিজেন ছাড়া তো আমরা বাঁচবই না। তো অক্সিজেনের মেন কাজ হচ্ছে দহন আর শ্বাসে সাহায্য করা। এবার 10 নম্বর দেখো, বলছে উদ্ভিদের মূল বা শিকড়ের প্রধান কাজ কি? তাহলে মূল কোথায় থাকে? মাটির নিচে থাকে না? তার কাজ কি? ফল দেওয়া না খাদ্য তৈরি করা? মাটির নিচে থাকে যে শিকড়, ধরো আলু টালু হচ্ছে, ঠিক আছে, সেটা একটা আলাদা জিনিস, কিন্তু ওটা ওর কাজ, শিকড়ের কাজ। তারপর খাদ্য তৈরি করা, খাদ্য গাছ কোথায় তৈরি করে বলো তো? পাতায়, তাই না? উদ্ভিদ হচ্ছে পাতায় তৈরি করে। তাহলে মূলের কাজ খাদ্য তৈরি করাও না। পানি আর লবণ শোষণ করা, এটা হচ্ছে ঠিক গ নম্বর, পানি আর লবণ শোষণ করা। বীজ তৈরি করা, এটাও না, ঠিক আছে? তাহলে 10 নম্বর হলো মূলের প্রধান কাজ হচ্ছে পানি আর লবণ শোষণ। নম্বর দেখো 12 নম্বর বলছে পৃথিবী নিজের চারপাশে বা নিজের অক্ষে একবার ঘুরে আসতে কত সময় লাগে? প্রায় হিসেবে দেওয়া আছে, হ্যাঁ? তো 6 ঘন্টা নাকি 12 ঘন্টা, 24 ঘন্টা নাকি 48 ঘন্টা? নিজের চারপাশে বলতে এক পাক ঘোরানো, ঠিক আছে? এক পাক যদি ঘোরে তাহলে ওর কত সময় লাগে? তাহলে এখানকার উত্তর হচ্ছে 24 ঘন্টা লাগে, ঠিক আছে? 24 ঘন্টা হচ্ছে রাইট উত্তর। সেই 24 ঘন্টাকে আমরা বলি এক দিন, ঠিক আছে? এক পাক ঘোরাকে আমরা বলি এক দিন। আর সূর্যের চারপাশে ঘুরতে সময় লাগে 365 দিন, ঠিক আছে? এটাকে বলি আমরা এক বছর, ঠিক আছে? আর এক পাক ঘোরাকে বলি, নিজের চারপাশে ঘোরাকে বলি এক দিন, ঠিক আছে? এই হিসেবে আমরা দিন আর বছর হিসেব করি। চলো দেখি 13 নম্বর। দেখো 13 নম্বরে বলছে গ্রিন হাউস গ্যাস কোনটি? গ্রিন হাউস মানে কি বলো তো? গ্রিন হাউস মানে হচ্ছে তোমার এক ধরনের বাড়ি হয় যেখানে কাঁচ দিয়ে বাড়িটাকে ঘেরা হয়, ঠিক আছে? তো সেখানে সূর্যের আলো ভেতরে ঢোকে কিন্তু বেরোতে পারে না, ওই জন্য ঘরের ভেতরটা গরম থাকে। ঠান্ডার দেশে এরকম করে ঘর বাড়ি তৈরি করা হয়, সেই ঘরটার নাম হচ্ছে গ্রিন হাউস। আর যে গ্যাসটা ভেতরে ঢুকে গরম তৈরি করে সেটাকে বলে গ্রিন হাউস গ্যাস। তো এখানকার মধ্যে কোন গ্যাসটা সেই গ্রিন হাউস গ্যাস, সেটা আমাদের উত্তর দেখতে হবে, ঠিক আছে? তো প্রথমে আছে অক্সিজেন নাকি নাইট্রোজেন না কার্বন ডাইঅক্সাইড নাকি হাইড্রোজেন? সবথেকে গরম সৃষ্টি করে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। দিন দিন আমরা গাছপালা কেটে ফেলছি, ওই জন্য কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, ঠিক আছে? ওই জন্য এখনকার দিনে গরম বেশি পড়ছে। এটার মেন কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের বেড়ে যাওয়া, ঠিক আছে? তাহলে উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই গ্যাসটাই হচ্ছে গরম সৃষ্টি করে, ঠিক আছে? মনে থাকবে তোমাদের। এবার দেখি 14 নম্বর। দেখো 14 বলছে জীবের শ্বাস ত্যাগের সময় কোন গ্যাস বেশি বের হয়? মানে আমরা যখন নিঃশ্বাস ছাড়ি, যেটাকে বলে তোমার প্রশ্বাস বলে অ্যাকচুয়ালি, হ্যাঁ? সেই প্রশ্বাসের সময় আমরা কোন গ্যাস আমাদের শরীর থেকে বের হয়? অক্সিজেন বের হয় নাকি নাইট্রোজেন বের হয় না কার্বন ডাইঅক্সাইড নাকি হাইড্রোজেন? তো আমরা অক্সিজেন হচ্ছে নেই, তাই না? আমরা অক্সিজেন নেই কিন্তু কার্বন ডাইঅক্সাইড বের হয়, এটা হচ্ছে ক নম্বর। যে কোনো জীব, ঠিক আছে? মানুষ হতে পারে, গরু ছাগল যা খুশি তাই হতে পারে, যে কোনো জীব ছাড়ে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে? আর গাছ হচ্ছে কার্বন ডাই অক্সাইড নেয়, অক্সিজেন ছাড়ে। আমরা যেটা ছাড়ি ও গাছ হচ্ছে সেটা নেয়, আর গাছ যেটা ছাড়ে আমরা সেটা নেই। এইভাবে পৃথিবীতে ভারসাম্য তৈরি হয়ে চলছে, ঠিক আছে? এই জন্য গাছ আমাদের দরকার, আমাদেরকেও গাছের দরকার, ঠিক আছে? তো 14 নম্বর হলো কার্বন ডাই অক্সাইড। এবার 15 নম্বর দেখি। তো দেখো বলছে
বয়ঃসন্ধিকাল সাধারণত কোন সময় হতে শুরু হয়? বাল্যকাল, শৈশবকাল, কৈশোরকাল নাকি যৌবনকাল? বাল্যকাল হচ্ছে 0 থেকে 5, এটাকে বলে বাল্যকাল। আর 5 থেকে 12 এটা হচ্ছে শৈশব। আর 12 থেকে 18 এটাকে বলা হচ্ছে কৈশোর। এই সময়টা, এটা হচ্ছে রাইট উত্তর। ঠিক আছে, কৈশোর। বয়ঃসন্ধিকাল হচ্ছে কৈশোর, এই সময়টাকে বলা হয় বয়ঃসন্ধিকাল। তোমাদের আর কিছুদিন পরে এই কৈশোর শুরু হবে। ঠিক আছে, এটাকে আরেকটা বলবে বয়ঃসন্ধিকাল। এবার পরের প্রশ্ন দেখো, বলছে বয়ঃসন্ধিকালের পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা জরুরি কারণ কী কারণ বলো তো? শরীর রোগমুক্ত থাকে, এটা হচ্ছে রাইট উত্তর। ঠিক আছে, শরীরটা রোগমুক্ত থাকে। সৌন্দর্য, এটা সৌন্দর্য তো হবেই, যদি তুমি রোগমুক্ত থাকো তাহলে সৌন্দর্য অটোমেটিক হবে। ঘুমও ভালো হবে, মনও ভালো থাকবে। মেন কারণ হচ্ছে এইটার জন্য আমাদের সবারই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার, সবারই। ঠিক আছে, বয়ঃসন্ধিকাল কি, কৈশোর কি, বাল্যকাল কি বা বৃদ্ধকাল কি, সবারই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় শরীরকে রোগমুক্ত রাখার জন্য। ঠিক আছে, এবারে দেখো 17 নম্বর, বলছে কোন অবস্থায় অণুগুলির মধ্যে আকর্ষণ সবথেকে শক্তিশালী হয়? কঠিন পদার্থ, তরল পদার্থ, মিশ্রণ নাকি গ্যাসীয় পদার্থ? কঠিন মানে শক্ত, এইটাই হচ্ছে অণুগুলি খুব আকর্ষণ বল শক্তিশালী হয়, এই জন্য হচ্ছে কঠিন পদার্থ খুব শক্ত হয়, এটাকে ওই জন্য কঠিন বলি ওটাকে। তরল হচ্ছে, তরল পদার্থ কোনগুলো বলতো? যেমন জল, তারপরে তেল, এগুলো হচ্ছে তরল পদার্থ, তাই না? আর মিশ্রণ হচ্ছে জল আর মাটি মিশালে যে কাদা হয় সেটাকে বলে মিশ্রণ, তাই না? এটা হচ্ছে হবে না, গ্যাসীয় তো উড়ে যায়, এটার তো অণুগুলো অত শক্তিশালী থাকে না, সব থেকে দুর্বল থাকে হচ্ছে গ্যাসীয়তে। তাহলে উত্তর হচ্ছে কঠিন, মনে থাকবে। এবার তারপরে দেখি 18 নম্বর, এবারে দেখো বলছে শরবত থেকে চিনি আলাদা করতে কোন পদ্ধতি অবলম্বন করবে? ঠিক আছে, শরবতে ধরো তুমি জলের মধ্যে চিনি মিশিয়ে শরবত তৈরি করেছো, চিনি বা লবণ যে কোনো কিছু মিশিয়ে তুমি সেটাকে শরবত তৈরি করেছো। এবার সেটা তুমি আলাদা করতে হবে তোমাকে। কী করে আলাদা করবে? বাতাস দিয়ে নাকি ছাঁকনি দিয়ে না চুম্বক দিয়ে না তাপ দিয়ে? ছাঁকনি দিয়ে তো হবে না, কারণ হচ্ছে কী বলো তো, লবণ বা চিনি সেটা তো গুলে গেছে জলের মধ্যে, তাই না? শরবত হয়ে গেছে, তো সেখানে তো তুমি ছাঁকনি দিয়ে পাবা না কিছু। চুম্বক দিয়ে করতে পারবা? চুম্বক দিয়েও হবে না, তাপ দিয়ে করা যাবে, এটা হচ্ছে তাপ। যদি তুমি ধরো কড়াইয়ের মধ্যে লবণ জল বা তোমার চিনি জল মিশিয়ে তাপ দিবা, দেখবা জলটা উড়ে যাবে আর লবণ বা চিনি যেটাই থাক ওটা ওখানে নিচে পড়ে থাকবে। এইভাবে আমরা আলাদা করতে পারি। ঠিক আছে, তাহলে শরবত থেকে চিনি বা লবণ যদি আলাদা করতে বলবে তাহলে সেটা কোন পদ্ধতিতে হবে? তাপ দিয়ে। এবারে দেখো 19 নম্বর, বলছে কোনো দ্রব্য ব্যবহারের পর ফেলে না দিয়ে পুনর্ব্যবহার করলে কি হয়? ধরো কোনো জিনিস তুমি ফেলে না দিয়ে সেটাকে আরও ব্যবহার করছো, যেমন জলের বোতল হোক বা যে কোনো কিছু হোক। ঠিক আছে, জলটা খাওয়ার পরে তুমি বোতলটা ফেলে না দিয়ে সেটাকে তুমি আরও ব্যবহার করছো। ঠিক আছে, তাহলে কি লাভ হবে বা ক্ষতি হবে? ঠিক আছে, ক নম্বরে দেওয়া আছে অতিরিক্ত অর্থ ব্যয় হবে নাকি পরিবেশ ভালো থাকবে না পরিবেশ দূষণ হবে নাকি সময় নষ্ট হবে? এটা হচ্ছে পরিবেশটা ভালো থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে লাভ পুনর্ব্যবহার করলে। ঠিক আছে, এবার দেখি 20 নম্বর দেখো, বলছে নিচের কোন কাজটি করতে গেলে পৃথিবীর আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয়? পৃথিবীতে একটা আকর্ষণ বল আছে, তোমরা সবাই জানো, সেটাকে বলি আমরা অভিকর্ষ বল, তাই না? সেই অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে গেলে কী করতে হয়? যে অভিকর্ষ বলের জন্য কী হয় বলো তো? মেন হচ্ছে যে কোনো জিনিস উপর থেকে নিচের দিকে পড়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে অভিকর্ষ বলের কাজ। তো সেই অভিকর্ষ বলের বিরুদ্ধে আমরা যদি কোনো কাজ করি, সেই কাজটা কী হতে পারে? সিঁড়ি দিয়ে নিচে নামা? এটা হবে না, কারণ এটা আমরা তো নিচে নামছি না, পৃথিবীর দিকেই নামছি, নিচের দিকেই নামছি। তো এটা তো আমাদের আবার লাভ হবে। ছাতা মেলে ধরা নাকি সিঁড়ি দিয়ে উপরে ওঠা? এইটা হচ্ছে রাইট উত্তর। সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে পৃথিবীর থেকে দূরের দিকে যাই আমরা, তাই না? মানে ভূমির থেকে দূরের দিকে যাই, তো সেটাতে আমাদের পৃথিবীর বিরুদ্ধে আমরা কাজ করি বা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করি। সোজা ভাষা আমি বলতে যাচ্ছি, তো ওই জন্য একটু হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে, হাসতেছো হয়তো, কিন্তু আমি তোমাদের বোঝার জন্যই অন্যভাবে বলতেছি। ঠিক আছে, যে পৃথিবীর থেকে দূরে যাচ্ছি, পৃথিবীর থেকে দূরে যাচ্ছি না, মানে ভূমির থেকে দূরে গেলে পৃথিবীর অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে হয়, তাই না? তো সেটা হচ্ছে সিঁড়ি দিয়ে ওপরে ওঠা। এবার দেখি 21 নম্বর,
দেখো 21 নম্বরে দেওয়া আছে চাষাবাদের জন্য উপযোগী ভূমিরূপ কোনটা? আমরা চাষবাস সবাই করি কম বেশি, তাই না? যারা গ্রামে থাকি, তো সেই চাষাবাদের জন্য কোন জমিটা সবথেকে ভালো? পর্বত নাকি পাহাড়? পর্বত হচ্ছে অনেক উঁচু, সেটা হচ্ছে পর্বত। পাহাড় হচ্ছে পর্বতের তুলনায় একটু ছোট। তারপর হচ্ছে সমভূমি মানে হচ্ছে সমান জমি। আর মালভূমি হচ্ছে ভূমিটা একটু উঁচু থাকবে, ঠিক আছে? তাহলে সমভূমি, আমরা থাকি সমভূমিতে, তাহলে হচ্ছে ভূমির অনুরূপ ভূমিরূপ হচ্ছে উপযোগী সমভূমি, ঠিক আছে? এবার দেখি 22 নম্বর। দেখো 22 নম্বরে দেওয়া আছে অনিয়ন্ত্রিত নদী খননের ফলে কোনটি ঘটে? ধরো আমরা একটা নদী খুঁড়ছি, মানে তোমার কোনো প্ল্যান ছাড়াই, তাহলে কি হতে পারে? নদী তীরের ভূমিক্ষয় রোধ হবে, নাকি নদী ভাঙন বৃদ্ধি পাবে, নাকি নদীর নাব্য বৃদ্ধি পাবে, নাকি নদীর গতিপ্রবাহ ঠিক থাকবে? নদীকে হচ্ছে তোমার নদী আমরা এই সব প্রত্যেকটা কাজই করি আমরা, ঠিক আছে? নদীর গতিপ্রবাহ ঠিক রাখার জন্যও করি, সেটা হচ্ছে তোমার প্ল্যান করে করতে হয়, ঠিক আছে? এটা বলছে অনিয়ন্ত্রিত, ঠিক আছে? তাহলে অনিয়ন্ত্রিততে আমাদের ক্ষতিই হবে উল্টা, ঠিক আছে? তাহলে এখানকার সঠিক উত্তর হচ্ছে আমাদের নদী ভাঙন বৃদ্ধি পেতে পারে, ঠিক আছে? নদী ভাঙন আমাদের বৃদ্ধি পেতে পারে, এটা হচ্ছে উত্তর। সঠিক উত্তর হচ্ছে নদী ভাঙন বৃদ্ধি পেতে পারে। এবার চলো 23 নম্বরে দেওয়া আছে কলকারখানার ধোঁয়া থেকে পরিবেশের কোন উপাদান দূষিত হয়? কলকারখানা থেকে ধোঁয়া বেরোয়, ঠিক আছে? সেই ধোঁয়া থেকে আমাদের পরিবেশে কোন জিনিসটা দূষিত হয়? তো ধোঁয়া কোথায় উড়ে যায় বলো তো? উপরে। উপরে কি থাকে? বাতাস। তাহলে মেন হচ্ছে বাতাস আমাদের দূষিত হয় ধোঁয়া থেকে, ঠিক আছে? আর যদি বলে যে কোনো বর্জ্য থেকে, কলকারখানার বর্জ্য থেকে কি দূষিত হয়? সেটা মাটির সঙ্গে মিশলে মাটি দূষিত হয়, আর জলের সঙ্গে মিশলে জল দূষিত হয়, ঠিক আছে? আর আলো এটা দূষিত হয় না, বলতে গেলে হয় না, ঠিক আছে? চলো 24 নম্বর। তো দেখো 24 নম্বর বলছে জমিতে অতিরিক্ত সার ব্যবহার করলে কোনটি দূষিত হয়? ধরো জমিতে তুমি অতিরিক্ত সার দিচ্ছ, যে কোনো কৃষকই দেয় আজকাল সার, কিন্তু সেটা পরিমাণ মতো দেয়, মেপে দেয়, তাই না? যদি অতিরিক্ত দেয় তাহলে কী দূষিত হবে? গাছপালা, নাকি জল বা পানি, নাকি মাটি, নাকি বায়ু? তাহলে মাটিতে মিশতেছে সার, তাহলে মাটি দূষিত হবে। কী হবে? মাটি দূষিত হবে, ঠিক আছে? তাহলে 24 নম্বরের উত্তর হচ্ছে মাটি। এবারে দেখো 25 নম্বর বলছে নদীর পাশে শিল্প কারখানার তরল বর্জ্য পরিবেশের কোন উপাদান দূষিত করে? ওই যে আগের প্রশ্নটাতেই বললাম, তাহলে তরল হচ্ছে কোথায় গিয়ে মেশে বলো তো? পানিতে, তাহলে পানি দূষিত হবে, ঠিক আছে? নদীর পাশে নদীর জলে মিশলে, পানিতে মিশলে পানি দূষিত হবে, ঠিক আছে? তাহলে এবার দেখি 26 নম্বর বলছে সৌরজগতের কেন্দ্রে থাকে কোনটি? সৌরজগৎ আমরা তো সৌরজগতে থাকি, সেই সৌরজগতের কেন্দ্রে কে থাকে? পৃথিবী, নাকি সূর্য, নাকি চাঁদ, নাকি তারা? তাহলে এই সবগুলো সেন্টারে কে থাকে বলো তো? সূর্য। আর এই পৃথিবী তো গ্রহ, ঠিক আছে? আর তারা, এগুলোর তো নিজস্ব আলো নেই, এগুলো বাইরে থাকে, তাই না? অজস্র হারে। তাহলে মেন কেন্দ্রে আছে সূর্য। তাহলে 26 নম্বরের উত্তর হলো সূর্য। এবার দেখো 27 নম্বর বলছে পৃথিবীর আহ্নিক গতির কারণে কোনটি ঘটে? আহ্নিক গতি মানে পৃথিবী নিজের চারপাশে এক পাক ঘুরছে, সেটাকে বলে আহ্নিক গতি। সেই আহ্নিক গতি নিজের চারপাশে ঘুরলে কি হয়? একটু আগে তোমাদের একটা প্রশ্নতে বললাম 24 ঘন্টার উত্তরটাতে, তাই না? তার নিজের এক পাক ঘুরলে কি হয় বলো তো? দিন রাত হয়। এর জন্য আমাদের একদিকে দিন হয়, একদিকে রাত হয়, ঠিক আছে? যারা সূর্যের সামনে থাকে যেই দেশগুলো, সেই দেশে হচ্ছে দিন হবে, আর যারা বিপরীত দিকে থাকবে তাদের হবে রাত। আবার ওরা যখন সামনে আসবে ওদের হবে দিন, আমাদের তখন রাত, ঠিক আছে? এইভাবে পৃথিবীর ঘোরার কারণে দিন আর রাত হয়। এবারে দেখো 28 নম্বর বলছে কেন আমরা কৃষি প্রযুক্তিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হচ্ছে তোমার এআই, যেটা কি আজকাল খুব চলছে এআই, ঠিক আছে? সেই এআই আমরা কৃষিতেও ব্যবহার করি, কিন্তু কেন? কারণ হচ্ছে ফসলের রোগ আর সঠিক তথ্য জানতে, ঠিক আছে? ফসল সংগ্রহের জন্য এটাও না, জমিতে সার দিতে এটাও না, শস্য রোপণ করা এটাও না। তাহলে উত্তর হচ্ছে ফসলের রোগ আর সঠিক তথ্য জানার জন্য আমরা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করি। এবার দেখো 29 নম্বর বলছে মানচিত্র সংশ্লিষ্ট অ্যাপের সাহায্যে নিচের কোন কাজটি করবে? মানচিত্র মানে হচ্ছে তোমার
ম্যাপ বলে না, ম্যাপ তোমরা সবাই তো মোবাইলে দেখো। ম্যাপ ম্যাপ দিয়ে আমরা কী করি? ছবি আঁকি, নাকি টিকিট সংগ্রহ করি, না স্থান চিহ্নিতকরণ করি, নাকি গেম খেলি? আমরা হচ্ছে যে কোনো জায়গা কী দিয়ে দেখি? ম্যাপ দিয়ে, তাই না? সেটাকে বাংলা ভাষায় বলে মানচিত্র। সেই মানচিত্র দিয়ে আমরা করি স্থান চিহ্নিতকরণ, কোন জায়গাটা কোথায় অবস্থিত সেটা আমরা দেখি ম্যাপ দিয়ে বা মানচিত্র দিয়ে। এবার দেখো 30 নম্বর প্রশ্ন বলছে, দীর্ঘ সময় মোবাইলে ব্যবহার করলে তোমার কী ধরনের সমস্যা হতে পারে? তুমি যদি সারাদিন মোবাইল দেখো, এভাবে লাগাতার দেখতে থাকো, তাহলে তোমাদের কী ক্ষতি হতে পারে? চোখের সমস্যা হবে, নাকি হাতের ব্যথা হবে, না মানসিক অস্থিরতা, নাকি বুকে ব্যথা? তো সব থেকে আমরা কী দিয়ে দেখি মোবাইল? চোখ দিয়ে, তাহলে সমস্যা হবে চোখের। তাহলে এখানে হলো চোখের, ঠিক আছে? তো আজকে এই ভিডিওতে এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? পরবর্তী ভিডিও আমি তোমাদের আরও ছাড়বো, বৃত্তি পরীক্ষার জন্য অনেক ভিডিও ছাড়বো, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।